আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি লজেন্স আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রকৃতি ও প্রত্যয় নিয়ে। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি আব্দুল্লাহ আলামিন, বর্তমানে আর্টিস্টম বিশেষ থেকে সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। তো যেটা বলছিলাম, প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি এবং প্রত্যয়কে মনে করা হয় বাংলা ব্যাকরণের ওই বিষয় যেটাকে সাধারণত পরীক্ষার্থীরা মনে করেন যে এর উত্তর না করাটাই হয়তো বা ভালো হবে, বা এই চ্যাপ্টারটা আমি বাদ দিই। এর কারণ হচ্ছে তুলনামূলকভাবে এটি অন্যান্য বিষয় থেকে জটিল। তো আমি আমার ক্লাসের মাধ্যমে চেষ্টা করবো জটিল বিষয়টাকে একটু সহজ করে তুলে ধরার জন্য। প্রথমে আসা যাক, প্রত্যয় কি? প্রত্যয় সংজ্ঞায়ন যদি আমি সহজভাবে করি, একেবারে সহজভাবে, তখন আমি বলবো যে হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত কোনো অর্থহীন বর্ণ বা শব্দ। অর্থহীন বর্ণ বা শব্দ বলতে কি বোঝায়? যে কোনো বর্ণ হতে পারে। তো আমরা যখন বিভক্তির ক্লাস করেছিলাম, বিভক্তিতেও কিন্তু আমরা একইভাবে ব্যবহার করছি যে শব্দের সঙ্গে কোনো হচ্ছে বর্ণ যুক্ত হয়ে অন্য শব্দের সঙ্গে বাক্যস্থিত অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রত্যয়ের সঙ্গে আসলে বিভক্তির পার্থক্যটা কোথায়, কিভাবে আলাদা করব? আপনারা যদি দেখেন, আমি উদাহরণের মাধ্যমে বোঝাই। যে প্রথমেই বললাম, স্ক্রিনে দেখতে পারবেন আপনারা যে একটি আমি কলম লিখি, প্রথম শব্দটা আমি লিখলাম যে আমি কলম লিখি, প্রথম বাক্য। এবং আরেকটি বাক্য হচ্ছে আমি কলম খাই। একটু খেয়াল করেন, প্রথম বাক্যে আমি বলছি আমি কলম লিখি। শব্দটা প্রথমে ভুল মনে হলো, আমি এর সঙ্গে বিভক্তি যুক্ত করে নিচ্ছি যে কলম যোগ এ, কলম এ খাই, আমি কলমে লিখি। আমি যখন বলছি আমি কলমে লিখি, কলমের কিন্তু অর্থ পরিবর্তন হচ্ছে না। মূল শব্দটা কি ছিল? কলম ছিল। কলমের সঙ্গে এ যুক্ত করে হয়ে গেল আমি কলমে লিখি। কিন্তু পরের শব্দ যাই, আমি কলম খাই। এখন এই কলমের সঙ্গে আমি ই যুক্ত করি, তাহলে কলম যোগ ই হয়ে গেল কলমি। দেখেন, কলম যে শব্দটা ছিল তার সঙ্গে কিন্তু ই যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করছে, নতুন একটা অর্থ তৈরি হচ্ছে, এখানে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। তো শব্দের সঙ্গে কোনো বর্ণ যুক্ত হয়ে যখন অর্থের পরিবর্তন হচ্ছে, তখন আমরা তাকে বলছি হচ্ছে প্রত্যয়। আর যদি হচ্ছে অর্থের পরিবর্তন না হয়, শুধু অন্য শব্দের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করে, তখন আমরা তাকে বলছি বিভক্তি। অর্থাৎ প্রত্যয় অর্থের পরিবর্তন ঘটছে। এই গেল প্রত্যয়। এখন আসি প্রকৃতি নিয়ে। আচ্ছা, প্রকৃতিটা তাহলে কি? প্রত্যয়ের সঙ্গে আমরা কি বলেছিলাম? যে শব্দের সঙ্গে কোনো বর্ণ যুক্ত হয়ে, অর্থহীন বর্ণ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করছে। প্রত্যয়টা হচ্ছে সেই অর্থহীন বর্ণ বা অর্থহীন শব্দ। বাকি থাকে কি? যে শব্দটার সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে প্রকৃতি হচ্ছে সেই শব্দ যার সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে। আমি যদি উদাহরণ দিই, দেখেন এখানে পর যোগ উয়া, এই উয়া হচ্ছে প্রত্যয়, পরের সঙ্গে যুক্ত হচ্ছে। পর একটা শব্দ বা শব্দ মূল, যার সঙ্গে উয়া যুক্ত হয়ে যাচ্ছে হচ্ছে পড়ুয়া। অথবা মধু, মধুর সঙ্গে হচ্ছে র যুক্ত হয়ে যাচ্ছে মধুর। এই যে বিষয়টা, এই যে পরিবর্তনটা, এটা হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয় যোগে পরিবর্তন। এবং আমরা যে নতুন শব্দটা পাচ্ছি, দেখেন প্রকৃতি মধু যোগ প্রত্যয় র, মধু যোগ র যুক্ত হয়ে আমরা পাচ্ছি হচ্ছে মধুর। এই যে মধুর নতুন শব্দটা, এটাকে আমরা বলছি প্রত্যয়ান্ত শব্দ। আচ্ছা, প্রকৃতি গেল, প্রত্যয় গেল। এখন এই প্রত্যয়কে আমরা সবাই জানি যে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা কি? একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো এই প্রত্যয়, এইটাকে ভাগ করা হয়েছে কিভাবে? এটা নির্ভর করে কিসের উপর? এটা নির্ভর করে প্রকৃতির উপরে। কিভাবে প্রকৃতির উপর নির্ভর করে? যখন প্রকৃতি, এই প্রত্যয় যখন কোনো নাম শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে, যে কোনো নাম, আমি ধরলাম মধু একটা নাম, মধু তো নাম, নাম বোঝাচ্ছে, এই নাম শব্দের সঙ্গে র যুক্ত হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে মধুর। যখন নাম শব্দের সঙ্গে কোনো হচ্ছে প্রত্যয় যুক্ত হচ্ছে, তখন আমরা তাকে বলি তদ্ধিত প্রত্যয়। এবং যখন হচ্ছে কাজ বোঝাচ্ছে কোনো, বা ক্রিয়া বা ক্রিয়ার মূলের সঙ্গে যুক্ত হচ্ছে, যেমন চল, চলা ক্রিয়া, সে মূল হচ্ছে চল, এই চলের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, তখন চলের সঙ্গে আ যুক্ত হয়ে যাচ্ছে চলা। এই যে ক্রিয়ার সঙ্গে হচ্ছে প্রত্যয় যুক্ত হচ্ছে, তাই বিষয়টাকে আমরা বলছি কৃৎ প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় সবসময় হচ্ছে আমরা একটা রুট ওভারের মতো চিহ্ন ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে প্রকৃতির আগে এই চিহ্নটা আমরা ব্যবহার করি। এমন আরো অনেক উদাহরণ আছে, যেমন হচ্ছে কাঁধ যোগ না থেকে আমরা চলে যাচ্ছি কান্নাতে, অথবা ভাজ যোগ ইতে চলে যাচ্ছে ভাজিতে। এসব হচ্ছে কাজের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। এবং
কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে আমরা পদটা পাচ্ছি নতুন পদ, এটাকে বলছি আমরা কৃদন্ত পদ। আর তদ্ধিত প্রত্যয়ের সঙ্গে হচ্ছে তদ্ধিত প্রত্যয় প্রসেসটা শেষে আমরা যে নতুন পদটা পাচ্ছি, নতুন শব্দটা পাচ্ছি, সেটা হচ্ছে তদ্ধিতান্ত পদ। আচ্ছা, গেল। তো কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় একেবারে বেসিক নিয়মটা গেল। আমাদের আসলে দরকার আমাদের পরীক্ষায় কি আসে। দেখেন, পরীক্ষায় কিন্তু খুব সহজ বিষয়গুলো আসে না, একটু তুলনামূলক জটিল বিষয়গুলোই আসে। আর প্রকৃতি এবং প্রত্যয় জটিল বিষয়গুলো সাধারণত সংস্কৃত নিয়মে যে বিষয়গুলো, সেগুলোই সাধারণত হয়ে থাকে। তো আমি এই কারণে, যেহেতু সময় কম, আমি শুধুমাত্র সংস্কৃত জটিল যে বিষয়গুলো সংস্কৃত নিয়মে, সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, প্রকৃতি ও প্রত্যয় সংস্কৃত নিয়মে এই পরিবর্তনটা দুইভাবে হয়ে থাকে। সাধারণত আমরা কি জানি? সাধারণত পরিবর্তনটা হচ্ছে শব্দের শেষে। শব্দের শেষে কি ধরনের পরিবর্তন হয়? যেমন চেনা, চেন আ এর পরিবর্তন হচ্ছে। আর চেনাকে আমি যদি ভাঙি, চিন যোগ আ, দেখেন চিন যোগ আ, চেনা। এই যে আ এর পরিবর্তনটা, এটা কিন্তু শব্দের শেষে আ যুক্ত হচ্ছে। তো শব্দের যে পরিবর্তনটা হচ্ছে, শব্দের শেষে যে পরিবর্তনটা হচ্ছে, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়। এবং শব্দের শুরুতে যে পরিবর্তনটা হয়, সেটা হচ্ছে আদি স্বরধ্বনির পরিবর্তন হয়। আমি উদাহরণ দিই, যেমন ধরেন উপন্যাস। উপন্যাস এর সঙ্গে হচ্ছে ইক প্রত্যয় যুক্ত হয়ে যাচ্ছে ঔপন্যাসিক। আমরা কিন্তু উপন্যাসিক বলি না, আমরা বলি ঔপন্যাসিক। তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে? দেখেন, পরিবর্তনটা কিন্তু শুরুতে। উপন্যাস উ থেকে ও চলে যাচ্ছে, ঔপন্যাসিক। তো এর কতগুলো হচ্ছে বেসিক নিয়ম আছে। এই মৌলিক নিয়মগুলোকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে প্রকৃতি। গুণ ও প্রকৃতির নিয়মগুলো কি একটু দেখেন। যে যদি হচ্ছে এখানে একার থাকে, বা হচ্ছে রস্যইকার অথবা দীর্ঘইকার থাকে, রস্যইকার অথবা দীর্ঘকের পরিবর্তনে হচ্ছে পরিবর্তিত হয়ে হচ্ছে একার, অথবা রস্য অথবা দীর্ঘকার এটা যদি থাকে পরিবর্তিত হয়ে হচ্ছে ওকার, অথবা যদি রিকার থাকে রি এর পরিবর্তিত হচ্ছে অর। আবার এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। আবার যদি বৃদ্ধির ক্ষেত্রে দেখেন, তাহলে কি হচ্ছে সরোয়া যদি থাকে, সরোয়ার পরিবর্তিত হয়ে হচ্ছে আ, অথবা রস্যই অথবা দীর্ঘই পরিবর্তিত হয়ে হচ্ছে ওই, অথবা রস্য অথবা দীর্ঘ পরিবর্তিত হয়ে হচ্ছে ও। যেমন হচ্ছে আমরা উপন্যাসিকের উদাহরণটা দিলাম, যে উপন্যাস উ এটা পরিবর্তিত হয়ে হচ্ছে ঔপন্যাসিক। রি পরিবর্তিত হয়ে হচ্ছে আর। এটা হচ্ছে স্বরবর্ণ শুরুতে আদি স্বরের যে পরিবর্তনটা হয়, আদি স্বরের পরিবর্তনের নিয়ম। এবং একটা নিয়ম সবসময় মাথায় রাখবেন, সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে ধাতুর ধাতুর দ্বিতীয় বর্ণে যদি র অথবা রেফ থাকে, দেখা আছে ধাতুর দ্বিতীয় বর্ণে র অথবা যদি রেফ থাকে, তাহলে এই র অথবা রেফটা উঠে যাবে। এর পরিবর্তে আপনি হচ্ছে রিকার বসাবেন, আগের শব্দে রিকার বসাবেন। যেমন আমি যদি উদাহরণ দিই, করণ। দেখেন করণের উদাহরণটা কিভাবে হয়। করণ আমি দিচ্ছি কর যোগ অন। নর্মালি হচ্ছে কর যোগ অন। অনের নিয়মটা হচ্ছে অনট হবে, পরবর্তীতে আমি সেটা নিয়ে আলোচনা করব। তো আপাতত কর দেখি, কর যোগ অন। কিন্তু এই করের হচ্ছে যেহেতু র আছে, আমরা রটাকে উঠাই দেবো, কারণ রুলসটা হচ্ছে র অথবা রেফ থাকলে এটা উঠে যাবে, তার আগে আগের বর্ণের সঙ্গে হচ্ছে রিকার হবে। তাহলে করের পরিবর্তে আমরা হচ্ছে রিকার র উঠিয়ে দিচ্ছি এবং রিকার বসাচ্ছি, তাহলে হচ্ছে ক্রি যোগ অন থেকে হচ্ছে অনট থেকে করণ। এই হচ্ছে মৌলিক নিয়ম। বা আপনি যদি আরেকটা উদাহরণ দেখেন, যে যুব যোগ অন, এর থেকে আসছে হচ্ছে যৌবন। কিভাবে আসছে? যে যুব উকার পরিবর্তিত হয়ে হচ্ছে ঔকার হচ্ছে, অথবা হচ্ছে শিশু যোগ স থেকে হচ্ছে শৈশব। শিশু ইকার সেটা পরিবর্তিত হয়ে হচ্ছে ঐকার হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তনগুলো, এগুলো সাধারণত আদি স্বরধ্বনির পরিবর্তনের নিয়ম। যে এই বেসিক, এই যে চার্টটা দেখছেন গুণ এবং বৃদ্ধির চার্ট, এই চার্টটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আদি স্বরধ্বনির যে সকল পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো আপনার আর কোনো সমস্যা হবে না। এরপরে আসা যাক ব্যঞ্জন ধ্বনির যে পরিবর্তন, শব্দের শেষে যে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা হয়, এটার সহজ হিসাবে আপনি পাঁচটা বর্ণ মনে রাখবেন। সেটা হচ্ছে ক খ গ দ ব। ক খ গ দ ব। দেখেন কি হচ্ছে, যদি নর্মালি চ অথবা বর্গীয় জ যদি থাকে, তখন পরিবর্তিত হয়ে হচ্ছে ক হচ্ছে। যেমন আমরা বলি হচ্ছে মুক্তি, যদি হচ্ছে আমরা প্রকৃতির প্রত্যেককে ভাগ করি, তাহলে কি হচ্ছে মুচ যোগ কিতি। এই যে মুচ, এই যে চ, এটা পরিবর্তিত হয়ে পরবর্তীতে কিন্তু আমরা লিখছি মুক্তি। মুক্তি অর্থাৎ চ পরিবর্তিত হয়ে ক হয়ে যাচ্ছে।
এমন নিয়ম অনুসারে হচ্ছে চ অথবা জ যদি থাকে, এই চ ও জ পরিবর্তিত হয়ে কতে পরিণত হবে। যদি ছ থাকে সেটা পরিবর্তিত হয়ে খতে পরিণত হবে। যদি বর্গীয় জ থাকে সেটা পরিবর্তিত হয়ে গতে পরিবর্তিত হবে। যদি ধ থাকে তা পরিবর্তিত হয়ে দ হবে, এবং যদি রস্য থাকে সেটা পরিবর্তিত হয়ে ব হবে। এই যে পাঁচটা ক খ গ দ ব, এই পাঁচটা নিয়ম আপনারা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, শব্দের শেষে যে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয় সেটাতে মনে রাখতে পারবেন। আচ্ছা, এই যে নিয়মগুলো গেল, আদি স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, এটা আপনাদের এখন কাজে লাগবে। একটু মনোযোগ দিয়ে যদি দেখেন, অন্যান্য যে সকল নিয়ম আছে সেই সকল নিয়ম আসলে এই চার্টের নিয়ম থেকেই মোটামুটি হয়ে যায়। তো আমরা বাড়তি যে নিয়মগুলো, ব্যতিক্রমী যে নিয়মগুলো, সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন শব্দের শেষে যদি অয় অথবা অন্ত্যস্ত থাকে, অয় অথবা অন্ত্যস্ত, তখন তার পরিবর্তিত হয়ে অল হচ্ছে। যেমন দেখেন, আমি যদি বলি ভয়, ভয়কে ভাঙলে কি হচ্ছে? ভি যোগ অল, ভয়, এই যে অল পরিবর্তিত হচ্ছে অ থাকে, ভয় অয় অথবা অন্ত্যস্ত যদি আমি হিসেবে ধরি, তখন পরিবর্তিত হচ্ছে অল হচ্ছে। এমন আরো কিছু শব্দ আছে যেমন জয় অথবা ক্ষয়, যার পরিবর্তিত হয়ে অল হচ্ছে। ব্যতিক্রম নিয়ম এখানে একটাই আসে, খুব বেশি আসে, যেটা সেটা হচ্ছে বধ। বধকে ভাঙলে আসে হচ্ছে হন যোগ অল। মূলত বধ এসেছে হচ্ছে হনন থেকে, হনন থেকে হন, তারপর হচ্ছে এর সঙ্গে অল যুক্ত হচ্ছে, এটা ব্যতিক্রম নিয়ম। আচ্ছা, শব্দের শেষে যদি, এরপরে নিয়মটা যাচ্ছে, শব্দের শেষে যদি অন থাকে, যেমন কি হতে পারে? শ্রবণ, করণ, এই সকল ক্ষেত্রে অন পরিবর্তিত হয়ে হচ্ছে কি? অনট। অন থেকে পরিবর্তিত হয়ে অনট হচ্ছে। কিভাবে? আমি বললাম শ্রবণ, দেখেন শ্রবণকে ভাঙলে কি হয়? শ্রু যোগ অনট। এখন শ্রু কেন আসছে? আমরা আগেই পড়েছি, যদি রস্যকার থাকে, এই রস্যকারে পরিবর্তিত হয়ে কি হচ্ছে? ওকার হচ্ছে। এই যে পরিবর্তনের নিয়মটা, এটা কিন্তু আমরা চার থেকেই পাচ্ছি। বাকি যে নিয়ম যে অন থাকলে অনট হবে, সেটা আমাদেরকে নতুন করে শিখতে হচ্ছে। বা হচ্ছে আমি বললাম করণ, করণে কি হচ্ছে? ক্রি যোগ অনট। এখানে আবার প্রশ্ন আসতে পারে যে ক্রি কেন হচ্ছে? এই যে আমরা এই নিয়মটাও কিন্তু পড়েছি, যে হচ্ছে শব্দের বা ধাতুর দ্বিতীয় বর্ণে যদি র অথবা রেফ থাকে, এই র অথবা রেফকে উঠে দিয়ে আগের বর্ণের সাথে রেকার যুক্ত করা হচ্ছে। এই কারণে কর যোগ অনট, মূলত শব্দটা হবে কর যোগ অনট, কিন্তু হচ্ছে র কে উঠিয়ে দিয়ে আমরা হচ্ছে ক্রি যোগ অনট লিখছি। এই যে ক্রি যোগ অনট, এটা হচ্ছে করণ। এখন শব্দের শেষে যদি অক থাকে, অক কিভাবে থাকতে পারে? যেমন ধরেন হচ্ছেন কারক অথবা পূজক, এই সকল ক্ষেত্রে কি? ঠিক একইভাবে কারকের উদাহরণ তো আমরা বলতেই পারি, যে কারক দ্বিতীয় শব্দে যেহেতু র আছে, আমরা রিকার নিয়ে আসবো, তাহলে ক্রি যোগ নক। অক থাকলে তার পরিবর্তে হচ্ছে ভাঙতে গেলে আমরা নক পাচ্ছি, প্রকৃতি প্রত্যয় নক হচ্ছে। কারক সেক্ষেত্রে ক্রি যোগ নক হচ্ছে। আবার যদি পূজক হয় তাহলে হচ্ছে পুঁজি যোগ নক হচ্ছে, পুঁজি যোগ নক। আচ্ছা, এখন শব্দের শেষে আরেকটা নিয়ম যাচ্ছে। শব্দের শেষে যদি তা অথবা ধা থাকে, তা অথবা ধা কিভাবে হতে পারে? যেমন হচ্ছে নেতা অথবা মাতা অথবা ক্রেতা, তা শব্দটা আছে, এমন যদি তা অথবা ধা এমন যদি কোনো শব্দ থাকে, তবে তার পরিবর্তে প্রত্যয়টা হবে, যখন আপনি ভাঙবেন প্রত্যয়টা হবে ত্রিচ। এটা হচ্ছে ত্রিচের নিয়ম, যে শব্দের শেষে তা থাকলে সেটা ভাঙলে ত্রিচ পাওয়া যাবে। কিভাবে? নেতাকে যদি আমি ভাঙি, নি যোগ ত্রিচ, এখানে দেখেন নিতে কি হচ্ছে? নি ইকার, ইকারটা কিন্তু পরিবর্তিত হয়ে একার হয়ে যাচ্ছে। ওই স্বরধ্বনি, আদি স্বরধ্বনি যে নিয়মটা আমরা পড়েছিলাম, যে হচ্ছে যদি একার থাকে বা ইকারে পরিবর্তিত হয়, বা ইকার থাকলে একারে পরিবর্তিত হয়, এই যে নিয়মটা, সেইখান থেকে হচ্ছে আমরা নি যোগ ত্রিচ পাচ্ছি। মাতার ক্ষেত্রে মা যোগ ত্রিচ, অথবা ক্রেতার ক্ষেত্রে ক্রি যোগ ত্রিচ। মূলত কর ক্রি, কর থেকে ক্রি শব্দটা এসেছে। আচ্ছা, শব্দের শেষে যদি মান থাকে, অনেক শব্দ আছে যেমন দীপ্যমান, চলমান, বর্ধমান, এসব ক্ষেত্রে কি হবে? এই মানকে ভাঙলে আমরা প্রকৃতি প্রত্যয় পাবো হচ্ছে সানুজ, অর্থাৎ শব্দের শেষে যদি মান থাকে তাহলে প্রত্যয়ের ক্ষেত্রে সানুজ যুক্ত হবে। যেমন দীপ্যমানের ক্ষেত্রে আমরা কি বলবো? দীপ যোগ সানুজ। এক্ষেত্রে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে, এতক্ষণ কৃত প্রত্যয় পড়ছি, যেহেতু কৃত প্রত্যয়ের শুরুতেই কিন্তু হচ্ছে প্রকৃতির আগে একটা রূপ চিহ্ন থাকবে, যেটা দিয়ে হচ্ছে এটাকে কৃত প্রত্যয় বোঝানো হবে। চলমান যদি চিন্তা করি, চল যোগ সানুজ, মান আছে, মানের পরিবর্তে সানুজ বসছে। অথবা বর্ধমান যদি চিন্তা করি, বর্ধ যোগ সানুজ, বা বর্ধমান, এখানে বৃথ যোগ সানুজ। কেন?
বর্ধমান, দেখেন বর, দ্বিতীয় শব্দে র আছে বা রেফ আছে, এই রকে উঠে দিয়ে আমি হচ্ছে আগের শব্দে রিকার দিচ্ছি, তাহলে ব্রিথ, বর্ধ থেকে হচ্ছে ব্রিথ, ব্রিথ যোগ সানজ থেকে বর্ধমান হয়ে যাচ্ছে। এখন আরেকটা নিয়মে যাই, শব্দের শেষে যদি জ ফালা অথবা জ থাকে, দেখেন জ ফালা অথবা জ যদি শব্দের শেষে থাকে তাহলে প্রত্যয় হবে ঘ্যান, ক্ষয় জফালা মূর্ধন্য ঘ্যান। কিভাবে? আমি বললাম কার্য অথবা ধার্য, এই কার্যটা কি হচ্ছে ক্রি কার্য, অর্থাৎ র আছে দ্বিতীয় শব্দে, আমি রিকার নিয়ে আসছি, কার্য ক্রি যোগ ঘ্যান, ধার্য ত্রি যোগ ঘ্যান, অর্থাৎ জ, যে কোনো শব্দে যদি জ থাকে তারপরে আপনি ঘ্যান যুক্ত করলে আপনি প্রকৃত প্রত্যয় ভেঙে ফেলতে পারছেন। আচ্ছা, আর কিছু শব্দ যেমন হচ্ছে উক, তব্য অথবা অনিয়, উক তব্য অনিয়, দেখেন এই সকল শব্দে বা এই সকল শব্দ যদি হচ্ছে শব্দের শেষে থাকে, এই সকল উচ্চারণ বা বর্ণ, তাহলে এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, এগুলো সরাসরি বসছে। যেমন আমি বলি ভাবুক, তাহলে ভৌ যোগ উক ভাবুক, বা হচ্ছে কর্তব্য, ক্রি কোর যেহেতু আছে তাই আমি ক্রি বসাচ্ছি, কোর যুক্তব্য কর্তব্য, আবার করণীয় ক্রি যোগ অনিয়, কর রয়ের সেই নিয়মটা, রয়ের পরিবর্তে হচ্ছে রিকার হচ্ছে যোগ অনিয়, অর্থাৎ এখানে উক তব্য অনিয় এই বিষয়গুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না, এগুলো যেমন ছিল সেভাবেই বসে যাচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা নিয়ম দেখেন, যদি শব্দের শেষে দীর্ঘই থাকে বা দীর্ঘই কার থাকে, দীর্ঘই তো শব্দের শেষে থাকে না সাধারণত, দীর্ঘই কার থাকে, তবে সে সকল ক্ষেত্রে নিম অথবা ইন প্রত্যয় যুক্ত হচ্ছে। নিম মূর্ধন্য রস্যি দন্তন অথবা রস্যই দন্তন, নিম অথবা ইন। উদাহরণ কি? গ্রাহী, গ্রাহী দীর্ঘিকার আছে, দীর্ঘইকার, সেক্ষেত্রে আমি বসাচ্ছি গ্রহ যোগ নিম, অথবা যদি আমি বলি পাই থেকে পা যোগ নি। ইনের উদাহরণ কি? শ্রমীর উদাহরণ যদি আমি দিই, শ্রমী দীর্ঘিকার, তাহলে এর পরিবর্তে শ্রম যোগ ইন বসছে। এই হচ্ছে মোটামুটি আজকের মতো আপনাদের আলোচনার বিষয় ছিল। প্রকৃতি প্রত্যয় যেহেতু একটু জটিল বিষয়, একদিনে আসলে একটা লেকচারে এর থেকে বেশি বিষয় আমার মনে হয় না পড়ানো ঠিক হবে। তো পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব প্রকৃতি প্রত্যয় সম্পর্কে আরো ডিটেলস আলোচনা করার জন্য, এবং তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়ের বাকি অংশ এবং তদ্ধিত প্রত্যয় নিয়ে আমি আলোচনা করব। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।